এরপরে বলছে যে আমার লাগবে কালো কালার। এরপরে লোকটা এই লাল না যেন ব্লু কালার এই ঘড়িটা নিয়ে ওই যে বক্স থেকে আমাকে কালো কালারের ঘড়িটা দেখাবে। এখন এই যে দিয়ে দিলে কিন্তু কালো কালারের। দর্শক ঘড়িটা আনবক্সিং করার পরে ভিতর দিয়ে কতগুলো জিনিস দিয়ে বেরোয় আসছে দেখেন। একটা হচ্ছে চার্জার আর একটা হচ্ছে বেল্ট, না দুইটা বেল্ট, এবং পার্কিং খুঁজতে খুঁজতে এমন একটা রাস্তার মধ্যে ঢুকে গেছি, এই রাস্তায় ঢোকার পরে মানে বের হইতে পারবো কিনা আমি নিজেও জানি না। রাস্তাটা এত পরিমাণে চাপা, আরও ডান পাশে গাড়ি পার্কিং করে রাখছে। দর্শক দেখেন বারগুলোর সামনে কিন্তু ভালো মানুষ আছে, ভিতরেও ভালো মানুষ আছে। আসলে ইতালিতে যদি 12 মাস গরম থাকতো আমার মনে হয় ইতালিয়ানদের আর কোনো চাওয়া ছিল না। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শেখ নিলয়। দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগতম। আজকে বিকালে আমরা সবাই যাচ্ছি একটা মার্কেটে, নাম হচ্ছে হ্যাপি গাজা। অনেকদিন ধরেই ওই মার্কেটে যাওয়া হয় না। বাবা গেছে দেশে, বাবা দেশে ছিল 14 দিন, 14 দিন পর ফিরে আসছে, এখন পর্যন্ত যাওয়া হয় না। আজকে রওনা করলাম ওই মার্কেটের উদ্দেশ্যে। আমরা গাড়ি অনেক দূরে পার্কিং করছি, পার্কিং করে এবার যাচ্ছি সেই মার্কেটটার দিকে। এই তো মার্কেটে একেবারে চলেই আসছি বলতে বলতে। দেখেন ওই যে দূরেই লেখা আছে হ্যাপি গাজা, আর পাশে যে সবুজ সবুজ লেখাটা আছে ওটা হচ্ছে একটা ফার্মেসি। এখানে টোটাল 3টা জিনিস আছে, একটা হচ্ছে ফার্মেসি আর একটা হচ্ছে হ্যাপি গাজা। এই মার্কেটের মধ্যে এমন এমন জিনিস পাওয়া যায় যা দিয়ে পুরো একটা ঘর সাজানো যায়। আর একটা হচ্ছে বিরিকক, ওইটার মধ্যে আসলে যন্ত্রপাতি, তারপরে বাসা বাড়ির জন্য নাট বল্টু এই ধরনের জিনিসগুলো পাওয়া যায়। আমরা ওইটা যাবো না, সরাসরি আমরা হ্যাপি গাজার মধ্যেই ঢুকে যাবো। দর্শক সামনে কিন্তু ইতালিতে গরম আসতেছে, আর গরম উপলক্ষে মার্কেটের সামনে অনেকগুলো চেয়ার রাখছে বিক্রির জন্য, দেখে খুব ভালো লাগলো। দেখেন ছোটখাটো একটা পরিবারের জন্য এই চেয়ারগুলো একেবারে বেস্ট। বিকালের যে চা কফির ব্যবস্থা এগুলো চাইলে করা যায়, মানে চা কফি আনিয়ে টেবিলের উপর রাখিয়ে চেয়ারে বসে কিন্তু খাওয়ার যে একটা আনন্দ আছে এই আনন্দগুলো কিন্তু করা যায় এই চেয়ারগুলো নিয়ে। গরম আসছে আর ইতালিয়ানরা কাবাবের আয়োজন করবে না, এই জিনিসটা কোনোভাবেই হয় না। দেখেন কত বড় একটা কাবাবের মেশিন। যদিও এই ধরনের কাবাবের মেশিনগুলো আমি এখন পর্যন্ত ব্যবহার করিনি, আমি যেগুলো ব্যবহার করছি ওগুলো ছিল আড়ষ্টের চিনির জন্য এক প্রকার শিক কাবাব, দেখছিলেন আমার কয়েকটা ভিডিওতে, ওইগুলো ব্যবহার করছি, খুব ছোটোখাটো ছিল। কিন্তু এইগুলো অনেক বড়, ওগুলো খুব একটা বেশি ব্যবহার করতে জানি না। যাই হোক দর্শক, আমি কিন্তু ঘড়ি কেনার জন্য আসছি এই মার্কেটে। অনেকদিন ধরে ছোটো ভাই একটা ঘড়ি বলতেছিল, ছোটো ভাইয়ের জন্য কিনলেও ছোটো ভাই বেশি দিন ব্যবহার করবে না, এরপর আমি আসলে ব্যবহার করব। একদিন এই মার্কেটে একটা ঘড়ি দেখছিলাম, যদিও এটা ঘড়ির মার্কেট না, ঘড়ির জন্য আরও বড় বড় মার্কেট আছে, কিন্তু আমি আসলে খুব ব্যয়বহুল ঘড়ি কিনবো না, একেবারে অল্প বাজেটের মধ্যে একটা ঘড়ি খুঁজতে আসছি। মার্কেটের মধ্যে ঘড়ি খুঁজতেছি কিন্তু কোথাও আমি ঘড়ি খুঁজতে পাই না। পরবর্তীতে জিজ্ঞেস করলাম যারা আর কি মার্কেটে কাজ করে তাদের কাছে, তারা বলছে যে হ্যাঁ আমাদের কাছে ঘড়ি আসছে কিন্তু ওইখানে হয়তো রাখিনি। পরে কাউন্টারের নিচ থেকে, মানে যে জায়গায় আর কি বক্স টক্স সমস্ত কিছু আনিয়ে রাখে, ওইখান থেকে এই ঘড়িটা বের করে দিছে। এরপরে ঘড়ির অনেক কালার ছিল, ছোটো ভাইকে বললো যে কোন কালারটা ছোটো ভাই পছন্দ করে। এরপরে বলছে যে আমার লাগবে কালো কালার। এরপরে লোকটা এই লাল না যেন ব্লু কালার এই ঘড়িটা নিয়ে ওই যে বক্স থেকে আমাকে কালো কালারের ঘড়িটা দেখাবে। এখন এই যে দিয়ে দিলে কিন্তু কালো কালারের। এটার দাম হচ্ছে 15 ইউরো। এটার মধ্যে খুব সুন্দর সময় দেখা যাবে এবং মোবাইলের সাথে ব্লুটুথ কানেক্ট করে এটার মধ্যে গান বাজানো থেকে শুরু করে ফোন রিসিভ করা, আরও অনেক রকমের ফাংশন এটার মধ্যে আছে। শুধু ফোন রিসিভ করা না, আমি চাইলে কাউকে ফোন দিতেও পারবো এই ঘড়িটা দিয়ে। ফোনের সাথে এটার ব্লুটুথ কানেক্ট করে তারপরে এটা দিয়ে ফোন দেওয়া সম্ভব। সকালবেলা আমি যখন সাইকেল চালিয়ে যাই ওই মুহূর্তে আসলে ফোন বের করে টাইম দেখা বা কখন কাজ শুরু হবে কখন কাজ শেষ হবে এই সময়গুলো দেখা খুবই কঠিন হয়ে যায়। রাস্তাঘাটের মধ্যে কোন সময় কোন বিপদ হয় বলা তো যায় না, যার কারণে ভাবলাম যে এত রিস্ক না নিয়ে, এত বিপদের মধ্যে দিয়ে না যে ছোট্ট একটা ঘড়ি কিনি। দর্শক ঘড়িটা আনবক্সিং করার পরে ভিতর দিয়ে কতগুলো জিনিস দিয়ে বেরোয় আসছে দেখেন। একটা হচ্ছে চার্জার আর একটা হচ্ছে বেল্ট, না দুইটা বেল্ট, এবং ঘড়ির মেইন বডিটা আর কি। চার্জারটা দেখে আমি পুরাই অবাক হয়ে গেলাম যে এটা আবার কেমন চার্জার, জানি না যে এগুলো দিয়ে আসলে কীভাবে চার্জ করে, দেখা যাক পরে আসলে কীভাবে চার্জ করে। এখন আমাদেরকে এই বেল্ট দুইটা লাগাতে হবে, কিন্তু এই বেল্ট কীভাবে লাগায় আমি ঠিক জানি না, আগে পরে কখনো লাগানো হয় না, তবে আশা করবো যে লাগাতে পারবো, খুব একটা কঠিন মনে হয় না। বেল্টের পিছনে কেমন যেন একটা সিস্টেম আছে, ওটা দিয়ে ধাক্কা দিলেই মনে হয় লেগে যাবে। অনেক চেষ্টা করছি, কোনোভাবেই বেল্ট লাগাইতে পারি না। এখন মার্কেটের ভিতরে যাবো, তাদের কাছে জিজ্ঞেস করবো যে এটা আসলে কীভাবে লাগায়, কারণ এইমাত্র কিনছি জিনিসটারে কোনোভাবেই টান দিয়ে আমি ছেড়তে চাই না। তাদের কাছে গেলে খুব অল্প সময়ের মধ্যে লাগাই দেবে, আর আমি যদি এই ধরনের ঘড়ি লাগানোর সময় ছিঁড়ে ফেলি তারা কিন্তু এই ক্ষতিপূরণ দেবে না, আর তারা যদি এই ঘড়িটা লাগানোর সময় ভেঙে ফেলে বা ছিঁড়ে ফেলে এর ক্ষতিপূরণ সম্পূর্ণ তারা দেবে এবং কি আমাকে নতুন একটা বক্স থেকে নতুন একটা ঘড়ি খুলে দেবে। এই কারণেই আমি আসলে কোনো ঝামেলার মধ্যে যেতে চাইনি, তাদের কাছে গেছি, তারা আমাকে খুব সুন্দরভাবে লাগাই দিয়েছে। দর্শক দেখেন উপরে যে পেপারটা ছিল ওইটা উঠানোর পরে ঘড়ির উপরের স্ক্রিনটা আরও চকচক করতেছে, কিন্তু ঘড়িটা আসলে অন করতে পারতেছি না। পাশে একটা লাল বাটন আছে, ওইটা দিয়েই মনে হয় অন করে, সম্ভবত চার্জ নেই। আমি বরং এইখানে না থেকে মার্কেটের ভিতরে চলে যাই, আর নয়তো 5 থেকে 10 মিনিটের মধ্যে মার্কেট বন্ধ করে দেবে, তারপর কিন্তু আমি চাইলেও কোনো রকমের প্রশ্ন করতে পারবো না, আমি মার্কেটের ভিতরে যাই।
তাদের কাছে ঘড়িটা দেখানোর পরে বলছে যে এই মাত্র যেহেতু আনবক্সিং করছি সম্ভবত ঘড়িতে চার্জ নেই, এইটাই হচ্ছে বড় সমস্যা। আমাকে বলছে 1 রাত চার্জ দেন, বা 1 রাত না হোক কমসে কম 2 থেকে 3 ঘন্টা চার্জ দিতে বলছে আমাকে, তারপরে ঘড়িটা ট্রাই করতে বলছে। আর তারা বলে দিছে যে কোনো রকমের সমস্যা নেই, যদি অন না হয় বা কোনো রকমের সমস্যা হয় আমরা এখানে আছি, নতুন একটা দিয়ে দেবো। কিছুদিন আগে দেখছিলেন ছোট ভাইয়ের জন্য একটা খেলনা কিনছিলাম এই মার্কেট দিয়ে, এরপরে বাসায় নেওয়ার পর খেলনাটা দেখি যে নষ্ট, কোনো মানে ডাইনে বাই যায় না, সামনে পিছে গাড়িটা ঠিকই যায়, কোনো ডাইনে বাই যায় না। এরপরে তাদের কাছে নিয়ে আসি, তারা আমাকে বলছে যে কোনো রকমের সমস্যা নেই, আমরা আরেকটা দিয়ে দেবো। এরপর নতুন করে তাদের কাছ থেকে আরেকটা খেলনা নিয়ে যাই। এবারও ঠিক একই ভাবনা ভাবছি যে যদি কোনো রকমের সমস্যা হয়, রিসিপ্ট তো আমার সাথে আছেই, ঝামেলা যদি হয় আজকে রাতে কালকে সকালে আমি তাদের এখানে নিয়ে আসবো। দর্শক মার্কেট যেহেতু বন্ধ করে দেবে, এই কারণে বেশি সময় এই জায়গায় থাকতে পারিনি, তাড়াতাড়ি করে চলে আসছি যে থাক, তাদেরকে ডিস্টার্ব করে কোনো লাভ নেই। ছোটো ভাইয়ের ঘড়িটারে পরাই দিয়েছি, কিন্তু কোনো টাইম বা কোনো কিছুই করতে পারতেছে না, জাস্ট হাতে ভরে আটতেছে। দর্শক বাসায় চলে আসলাম, এবার ঘড়িটাকে চার্জ দিব, দেখি তো চার্জারটা আসলে কেমন দেখায়। মানে মার্কেটের সামনে বসে যখন দেখছিলাম ওই মুহূর্তে ভালো বুঝতে পারিনি, এবার আসলে ভালো করে বুঝতে পারবো। আচ্ছা দর্শক, ঘড়ির দাম কি পিছনে বলছিলাম, যদি বলে থাকি তাহলে তো বলছি, আর যদি না বলে থাকি আবারও বলি, ঘড়িটার দাম নিচ্ছে 15 ইউরো, যা বাংলাদেশি টাকায় 2000 টাকার একটু বেশি আসতে পারে। ছোটো ভাই বলছি ভাই একটু হেল্প করো, কোনোভাবে ঘরের খাবারটা খুলতে পারতেছি না, না মানে প্যাকেট থেকে ভিতরের ওই জিনিসগুলো বের করতে পারি না। এরপর ছোটো ভাই আমাকে হেল্প করছে, ভিতর থেকে চার্জারটা বের করলাম, কিন্তু কীভাবে চার্জ দিব তা আসলে বুঝে উঠতে পারলাম না। এইটা কি ডাইরেক্ট কারেন্টের সাথে দিব, না পাওয়ার ব্যাংকের সাথে দিব, না কম্পিউটার ল্যাপটপ, এগুলো বুঝি না এখন পর্যন্ত কিছু। যাই হোক, এটাকে আগে খুলি, তারপর দেখি যে আসলে কোন দিকে দেওয়া যায়। যদিও এই ধরনের জিনিসগুলো সরাসরি কারেন্টে না দেওয়াই ভালো, অতিরিক্ত সময় কারেন্টে রাখলে অনেক সময় দেখা যায় ব্যাটারি ডাউন হয়ে যায়, ব্যাটারি পুড়িয়ে যায়, ঘড়ি গরম হয়ে যায়, এরকম ভয় থেকে যায়। কিন্তু সর্বপ্রথম ডাইরেক্ট কারেন্টেই চার্জ দিব, যদি কোনো রকমের সমস্যা দেখি তাহলে অন্য জায়গায় চার্জ দিব। যদি চার্জ না হয় তাহলে আমাকে অনেক রকমের অ্যালার্ট দিবে, আগে থেকেই জানিয়ে দেবে যে এই জায়গায় চার্জ দেওয়া সম্ভব না, লাল বাতিটাতে উঠতে পারে। দর্শক এইখানে চার্জ দেওয়ার পরে দেখলাম যে ওইখানে চার্জ হইতেছে না, কারণ ডাইরেক্ট কারেন্টের তেজটা একটু বেশি মনে হয়, এই কারণে এই ঘড়িগুলো নিতে পারে না। এরপরে নিয়ে আসলাম কম্পিউটার যে সিপিইউ আছে, সিপিইউর এখানে একটা লাইন আছে, এখানে আমি লাইন দিয়ে দিয়েছি। প্রথমে ভাবছিলাম যে ভুল মনে হয় আমারই, আমি মনে হয় মানে কারেন্টে ঠিকঠাকভাবে বসাইতে পারিনি। এরপরে যখন এই সিপিইউর এখানে একই নিয়মে বসাইলাম, দেখলাম যে এখানে চার্জ হয়। আর এই ঘড়িটা যেন কেমন, চার্জারের উপরে বসাইলেই দেখি চার্জ হয়। আমি তো ভাবছিলাম যে কোনো একটা মানে ছিদ্র টিদ্র আছে, এগুলোর মধ্যে চার্জারে পিন টিন ঢুকাইতে হবে, কিন্তু এইরকমের ঝামেলা আমার করাই লাগলো না। এরপরে ছোট একটা বইয়ের মতো দেখলাম, বইয়ের মধ্যে লেখা আছে কিভাবে আসলে ব্লুটুথ কানেক্ট করতে হয় এবং এই ঘড়ির মধ্যে কি কি অ্যাপস আছে, এই ধরনের নিয়মগুলো এই বইটার মধ্যে লেখা আছে। আর এই ঘড়িটা একবার চার্জ দিলে প্রায় 1.5 থেকে 2 দিন যাবে, 2 দিন যাবে একবার চার্জ দিলে, জিনিসটা ভাবা যায়। আর 2 থেকে 3 ঘন্টা চার্জ দিলে একেবারে ফুল চার্জ হয়ে যাবে, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ফুল চার্জ হয়। ঘড়িটা পুরোপুরি চার্জ হওয়ার আগেই আমরা খুলে ফেলাইছি, কারণ ভিতরে একটু দেখতে ইচ্ছে করে যে কোন ধরনের নিয়ম কানুনগুলো আছে, ভিতরটা দেখতে আসলে কেমন হয়। আমরা ঘড়িটা অন করার সাথে সাথেই দেখলাম যে এখানে ভাষা চাইতেছে, আমরা আসলে কোন ভাষাটায় অভ্যস্ত। এখানে ইতালিয়ান আছে, সৌদির ভাষা, চাইনিজ ভাষা, আরও অনেক রকমের ভাষা। এগুলো না করে আমরা ইংলিশ ভাষাটাই পছন্দ করব। উপরে লেখা আছে ইংলিশ, এখানে চাপ দিলেই হবে, এই সবুজটা চাপ দিলাম, ওকে হয়ে গেল। কিন্তু এরপরে দেখলাম টাইম এবং ডেট, কিন্তু টাইম ডেট দুইটার একটাও ঠিক নেই। এগুলো ঠিক হবে তখনই যখন এই ঘড়িটার সাথে ফোনের কানেক্ট করব, যখন ব্লুটুথ কানেক্ট করব তাহলেই অটোমেটিকভাবে সব ঠিক হয়ে যাবে, নতুন করে কোনো রকমের সেটিংয়ের মধ্যে যাওয়ার আমার দরকার নেই। দর্শক উপরে যে ওয়ালপেপারটা আছে এটা আমার একটুও পছন্দ হয় না, এইটা পরিবর্তন করতে হইলেও সেই ব্লুটুথ কানেক্ট করতে হবে। দর্শক এই ঘড়িটা দেখিয়ে ভিডিওটা আর বেশি বড় করতে চাই না, কারণ এটার মধ্যে যত রকমের সেটিং আছে এগুলো যদি দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনাদের মাঝে দেখা হবে আগামীকালকে। শুভ বিকাল সবাইকে। গতকালকে দেখছিলেন ঘড়ি নিয়ে অনেক রকমের কাহিনী করছি, আর তেমন কোনো রকমের কষ্ট আমাকে করতে হয় না, খুব সহজেই এরপরে সেটিংগুলো করতে পারছি। এরপরে আজকে বিকালবেলা চলে আসি ছোট ভাইকে নিয়ে একটি জায়গায়। জানেন যে ছোট ভাই প্রত্যেক সপ্তাহে 1-2 বার করে আসে এই জায়গায়, এখানে সুইমিং করে। ছোট ভাই আর বাবারে এখানে নামাই দিয়ে আমরা এখন চলে যাব সামনে। এমন একটা জায়গায় পার্কিং করছি, এখান থেকে বের হইতে আমার অনেক সময় লেগে গেছে। আর দেখেন রাস্তার দুই পাশে কি পরিমাণে গাড়িগুলো রেখে দিছে, একটা পার্কিংও মনে হয় খালি পাওয়া যায় না, খুব কষ্ট এক একটা পার্কিং পাওয়া। আর মানুষজন গত এক সপ্তাহেও মনে হয় এতগুলো মানুষ হয় না, আজকে যে পরিমাণে মানুষ হয়েছে। আজকে টুরিস্ট এলাকাটা ঢোকার পরেই দেখছিলাম যে অনেক মানুষ রাস্তায় হাঁটতেছে, গাড়ির জ্যাম আর অনেক রকমের যাই ঝামেলা রাস্তার মধ্যে, মানে মানুষ বেশি হইলে যা হয় আর কি। এরপরে যত গভীরে যাইতেছি অত মানুষের সংখ্যা বাড়তেছে। সাগরের পাড়ে যদি নাইমে কিছুক্ষণ দেখাইতাম তাহলে আরো ভালো করে বোঝাইতে পারবো। তবে আজকে আমরা একেবারে পানির কাছে যাবো না, সামনে একটা জায়গা আছে, ওইখানে কিছু সময় কাটাবো, দেখি সামনে যাওয়ার পরে কি হয়।
পার্কিং খুঁজতে খুঁজতে এমন একটা রাস্তার মধ্যে ঢুকে গেছি, এই রাস্তায় ঢোকার পরে মানে বের হইতে পারবো কিনা আমি নিজেও জানি না। রাস্তাটা এত পরিমাণে চাপা, আরও ডান পাশে গাড়ি পার্কিং করে রাখছে। এখন সামনে যাব, সোজা যাওয়া যাইবে কিনা আমি ঠিক জানি না। তবে না, সোজা যাওয়া যাবে না, উপরে তীর দেওয়া আছে, আমাকে অবশ্যই ডানে যেতে হবে। একজন মানুষ নামতেছে, একটু অপেক্ষা করি, তারপরে আমরা আসলে ডানে চলে যাব। অনেক জায়গায় পার্কিং খুঁজি যে দেখি চিপা কোনো একটা জায়গা পাই কি না, কিন্তু কোনো জায়গায় পার্কিং পাই না। এবার যাব বামে, দেখি এইখানে ডানে কোনো একটা জায়গায় রাখতে পারে কিনা, ডান পাশ দিয়ে রেখে দিলেই হবে। যদিও গাড়ি রেখে বেশি দূরে যেতে পারবো না, কারণ যে কোনো সময় যদি পুলিশ আসে আর যদি দেখে এইখানে আমি গাড়ি রাখছি, এইখানে তো ঢোকাই নিষেধ। যদি পুলিশ আসে তাহলে তাড়াতাড়ি করে চলে যেতে হবে। আর যদি গাড়ি রেখে আমি অনেক দূরে চলে যাই, পুলিশ দেখা গেল বড় একটা ট্রাক নিয়ে আসবে, আমার গাড়িটাকে উঠিয়ে নিয়ে যাবে। এরকম ঘটনা কিন্তু মাঝে মাঝেই দেখা যায়। আমি ডাইন পাশে গাড়িটা রাখছি, যদিও এখানে গাড়ি থামান নিষেধ, কিন্তু তারপরেও গাড়িটা রাখছি। কয়েক মিনিটের জন্য রাখলে আসলে বেশি সমস্যা হবে না। অনেক সময় পুলিশ কন্ট্রোলে আসে, সব সময় যে আসে কাহিনীটা ঠিক এরকম না, কিন্তু যেই দিন আসবে সেই দিন একেবারে শেষ করেই ছাড়বে। যেমন এসেই বলবে যে 50 ইউরোর একটা জরিমানা তোমাকে দিয়ে দিই, তুমি তাড়াতাড়ি করে যে পোস্ট অফিসে এই টাকাটা পরিশোধ করে আসো। কি দরকার আছে এই ঝামেলা করার? দর্শক, আজকে এখানে আসার পরে মনে হলো আমি কোনো একটা নতুন জায়গায় চলে আসছি, যে জায়গাটা আগে পরে কখনোই আসা হয় না। এখানে আসার পরে মানুষের ভিড়, মানুষের হাঁটা চলা, মানুষ সাইকেল নিয়ে লাফালাফি করতেছে, লাফালাফি না সরি, সাইকেল চালাইতেছে, আরও অনেক রকমের কাহিনী করে। এই জিনিসগুলো খুবই পছন্দ হয়েছে। এই জিনিসটা দেখার জন্য অনেক দিন অপেক্ষা করছিলাম। চলেন দর্শক, ওই রাস্তাটার মধ্যে অনেকদিন ধরে যাওয়া হয় না, আজকে আমরা ওই রাস্তাটা যাবো। এটাকে আমরা বলি ছাতার রাস্তা। এই রাস্তাটায় গত বছর না জানো, গত বছরের আগের একটা বছরে এত পরিমাণে ছাতা লাগাইছে, আমি যদি নিচ থেকে উপরের দিকে তাকাই খালি ছাতা আর ছাতা দেখি। এরপর থেকে ওই রাস্তাটার নাম রাখছি ছাতার রাস্তা। রাস্তার যদিও নাম আছে, কিন্তু ছাতার রাস্তা বলতেই আমার কাছে বেশি ভালো লাগে। একদিন অতিরিক্ত পরিমাণে ঝড় ছাড়ছিল, এই ঝড়ের কারণে একটা ছাতা কোনো কারণে খুললে পড়ে যায়। ওই ছাতাটা আমার বাসায় এখনো আছে। ঝড় বৃষ্টি ছাড়লে ওই ছাতাটা নিয়ে বের হই, এবং বের হলেই মনে পড়ে এই ছাতার রাস্তার মধ্যে আমি এই ছাতাটা পাইছি। দর্শক দেখেন, বারগুলোর সামনে কিন্তু ভালো মানুষ আছে, ভিতরেও ভালো মানুষ আছে। আসলে ইতালিতে যদি 12 মাস গরম থাকতো, আমার মনে হয় ইতালিয়ানদের আর কোনো চাওয়া ছিল না। কারণ গরমের দিনে ওরা এত উৎসব করে, আর শীতকাল আসলে এত ওরা মিস করে গরমগুলোকে। আমার মনে হয় 12 মাস যদি এই সব দেশে গরম থাকতো খুব ভালো হতো, খুব ভালো হতো। ওরাও অনেক খুশি হতো, আর আমরাও খুশিতে থাকতাম যে শীত পরে এই দেশে এই শীতগুলো আর দেখা লাগতো না। দর্শক, এইখানে একটা বার আছে, এই বারটা এখনও বর্তমানে বন্ধ, তবে কিছুদিনের মধ্যে মনে হয় পরিষ্কার করবে। গত বছর এই বারটা এমনভাবে সাজানো হয়েছে, মনে হয়েছে কোনো একটা মন্ত্রীদের বাড়ি মনে হয়। মানে চারপাশে ডেকোরেশন করছে, ডেকোরেশনগুলো খুবই সুন্দর ছিল। এই যে সিটটা আছে, এই সিটটা অনেক পছন্দের সিট, কিন্তু গরমের দিনে বসতে চাই, কিন্তু গরমের দিনে আসার পরে একদিনও এই সিটগুলো খালি পাই না। কারণ এইসব দেশের বয়স্ক মানুষ যদি এই ধরনের সিটগুলোতে একবার বসে, তারা 2-3 ঘন্টার মধ্যে ওই সিট থেকে আর উঠতে চায় না। তারা বসে বসে জাদু দেখে, তারপরে নাচ দেখে, গান শোনে, আর অনেক রকমের কাহিনী করে। দর্শক, আমি আসলে বেশি দূরে যেতে পারবো না, গাড়ি রেখে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসছি। যদিও এই জায়গাও আসা কোনোভাবেই ঠিক হয় না, আমার উচিত ছিল গাড়ির পাশে দাঁড়াই থাকার। এই ধরনের জায়গাগুলোতে ঘোরার জন্য মানুষ যে কত দূরে গাড়ি পার্কিং করে, আবার অনেকে করে কি গাড়ি টাকা দিয়ে পার্কিং করে। এই রাস্তাগুলোর উপরে গরমের দিনেই শুরু হবে, আর মনে হয় 15 থেকে 20 দিনের মধ্যেই শুরু হবে। এক প্রকার ব্লু দাগ আছে, ওই ব্লু দাগের মধ্যে পার্কিং করতে হবে। এই দেখেন, এই রাস্তার মধ্যে যতগুলো পার্কিং করা আছে, এই প্রত্যেকটা পার্কিংয়েই টাকা দিয়ে করা। যদিও এখন মনে হয় এই নিয়মটা শুরু হয় না, আর কিছুদিনের মধ্যেই শুরু হইবে। দর্শক, আমি হঠাৎ মাথার উপরের দিকে চাইছি, আর দেখলাম বড় বড় একটা ফল, মানে ফল না ঠিক, কেমন যেন কাঠের টুকরার মতো দেখা যাইতেছে। এই জিনিসগুলো যদি মাথার উপরে পড়ে, আমি একেবারে শেষ হয়ে যাবো। আমি বরং পাশে যেয়ে দাঁড়াই, খুব ভয় লাগে এই জিনিসগুলোর নিচে দাঁড়াই থাকলে। না, ওইখানে আর থাকা যাবে না, অনেক দূরে চলে গেছিলাম। এবার আস্তে আস্তে গাড়ির কাছেই চলে যাই। এই যে মাঠটা দেখতেছেন, এই মাঠটা আসলে অনেক বড় একটা মাঠ। গত বছর এই মাঠে বিশাল একটা যন্ত্র আনে, ওইটা কি বলা হয়, নাগরদোলা না যেন কিছু একটা বলা হয়, একেবারে ঘুরতে ঘুরতে উপরে ওঠে, এবং খুব আস্তে আস্তে ঘুরে, যাতে করে মানুষ যখন উপরে উঠবে, উপরে ওঠার পরে এই শহরের কিছু ছবি, কিছু ভিডিও তুলতে পারে। আমি যদিও একবারও ওইটা উঠিনি, নিচ থেকে দেখি তারা উপরে উঠে কি করে, এগুলো দেখতেই আসলে বেশি ভালো লাগে। অনেকক্ষণ হাঁটছি, এখন মন চাইতেছে একটু বসি। এখানে বেশ ভালো একটা সিট ফাঁকা আছে, পাশে আছে ফুলের যে একটা ঘ্রাণ আছে, ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগছে। জানি না এই ফুলগুলোর নাম কি, তবে ফুলের যে একটা সুবাস আছে, এই সুবাসটা অনেক ভালো লাগে। কত বড় একটা মাঠ, কিছুদিন পরে এই জায়গায় এত পরিমাণে খেলনাগুলো আনবে, বিশেষ করে একটা স্টেজ বানায় এখানে নাচ গানের জন্য, ওইটা বানাই এই পুরো মাঠের একেবারে অর্ধেক শেষ করে ফেলায়। দর্শক, আজকের এই ভিডিওটা আর বেশি বড় করতে চাই না, দেখা হবে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওর মধ্যে যদি কোনো রকমের ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন, এবং পরবর্তী কোন ভিডিও কোন জায়গায় দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা কেমন ছিল সেটাও কিন্তু বলতে ভুলবেন না। বাই বাই সবাইকে, আজকের মতো এখানেই।